হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের আমরা 2013 ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স পোর্শন থেকে ফিজিক্স কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। কিভাবে 2013 সালে কোয়েশ্চেনগুলো এসেছিল, জাস্ট কোয়েশ্চেনের প্যাটার্ন জানার জন্য আমরা দেখে নেব কি কি কোয়েশ্চেনগুলো এসেছিল। তো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন আছে, তো এখান থেকে আমরা স্টার্ট করব। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, নিস্তড়িত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয়। অপশন চারটে আছে: ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন বর্জনের মাধ্যমে, ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে, ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে। তাই এখানে প্রথমে আমাদের জানতে হবে পরমাণু এবং আয়ন। নিস্তড়িত পরমাণু আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। মনে করো সোডিয়াম পরমাণু, তো সোডিয়াম পরমাণু কি হয়? Na, এটা সাধারণ অবস্থায় নিস্তড়িত। যদি কোনোভাবে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে, আমরা জানি পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো সংখ্যকই ইলেকট্রন থাকে, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান সমান থাকে, সেই জন্য পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত হয়। কিন্তু যদি কোনোভাবে পরমাণু থেকে, সাধারণত পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বর্জিত হয়ে থাকে, তো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন যদি বর্জিত হয়ে যায়, তো কি হবে? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কমে যাবে, অর্থাৎ যেখানে সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন ছিল, সে জায়গায় একটা ইলেকট্রন কমে যাওয়ায় পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ ডেভেলপ করবে, মানে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধানে পরিণত হবে। অর্থাৎ Na ছিল, এবার হয়ে যাবে ধনাত্মক চার্জ Na+, অর্থাৎ নিস্তড়িত পরমাণু ধনাত্মক আয়নে পরিণত হবে। ধনাত্মক আয়নকে কি বলে? ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। তো এখানে আয়ন Na আয়ন তৈরি হবে এবং ধনাত্মক আয়নকে আমরা বলবো ক্যাটায়ন, ধনাত্মক আয়নকে আমরা বলবো ক্যাটায়ন। তো আর একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো ক্লোরিন পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, এবার তাহলে এখানে কি হবে? ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান ছিল, এবার একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ফলে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেখানে আমরা দেখতে পাবো ক্লোরিন ঋণাত্মক চার্জ হবে। তো ঋণাত্মক চার্জকে আমরা কি বলি? অ্যানায়ন বলে থাকি। ঋণাত্মক চার্জকে অ্যানায়ন বলে থাকি। ঠিক আছে, তো ক্লিয়ার? তাহলে দেখলাম ইদার ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন বর্জন। তাহলে এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে নিস্তড়িত পরমাণু সমূহ আয়ন গঠিত হয়। তাহলে ধনাত্মক আয়নকে আমরা বলবো ক্যাটায়ন, ঋণাত্মক আয়নকে আমরা বলবো অ্যানায়ন। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়? তো বিদ্যুৎ প্রবাহ মাপা যায়, বিদ্যুৎ প্রবাহ মাপা যাবে কোন যন্ত্রের সাহায্যে? দেওয়া আছে ভোল্টামিটার, গ্যালভানোমিটার, অ্যামমিটার এবং পোটেনশিওমিটার। ভোল্টমিটারের সাহায্যে আমরা কি জানি? ভোল্টামিটারের সাহায্যে আমরা বিভব প্রভেদ পরিমাপ করে থাকি। বিভব প্রভেদ। গ্যালভানোমিটারের সাহায্যে, সরি, এটা একটু ভুল বলে দিলাম। গ্যালভানোমিটারের সাহায্যে আমরা, সরি, ভোল্টামিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি? ভোল্টামিটারের সাহায্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করে থাকি। তড়িৎ বিশ্লেষণ পাত্রকে বলা হয় ভোল্টামিটার। আর এখানে আর একটা টার্ম আছে, ভোল্ট মিটার। ভোল্ট মিটার, এটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণ ভোল্টা আর ভোল্ট দুটো শুধুমাত্র একটা আকারের পার্থক্য। তো ভোল্ট মিটার হলে ভোল্ট মিটারের সাহায্যে আমরা বিভব প্রভেদ পরিমাপ করতে পারি, বিভব প্রভেদ পরিমাপ করতে পারি। আর গ্যালভানোমিটারের সাহায্যেও বিভব প্রভেদ পরিমাপ করতে পারি। অ্যামমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা, অ্যামমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা, মিটারের সাহায্যে অ্যামমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করে থাকি। তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে অ্যামমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি? তড়িৎ
প্রবাহ, প্রবাহ, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এবার আসি নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, থার্ড কোয়েশ্চেন আছে, থার্ড কোয়েশ্চেন কি আছে, নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য? আমরা জানি আধুনিক পর্যায় সারণীতে 1 থেকে 18 পর্যন্ত শ্রেণী আছে। 1, 2, 3 আধুনিক পর্যায় সারণীতে 1 থেকে 18 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18 শ্রেণী আছে। তো এখানে জায়গা হলো না বলে এদিক থেকে আমি লিখতে পারলাম না। 18 নম্বর শ্রেণী আছে। আর পর্যায় সংখ্যা কতগুলি? 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, তাহলে আমরা দেখলাম পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা হলো 7 এবং শ্রেণী সংখ্যা হলো 1, 2, 1, 2, 1, 2 হলো 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18 নম্বর শ্রেণী। তা আমি কেন লিখলাম একটু তোমাদের পরিচয় করিয়ে দেবো যে পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে কারা কারা থাকে। তা এখানে আমরা জানি 1 এবং 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদের বলা হয় ক্ষার ধাতু, তাদের বলা হয় ক্ষার ধাতু। এবং সরি, 1 নম্বর শ্রেণীতে যারা থাকে তাদের বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বর শ্রেণীতে যারা থাকে তাদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে। আর 18 নম্বর শ্রেণী তোমরা জানো এদেরকে বলা হয় নোবেল গ্যাস, এবং 17 হচ্ছে হ্যালোজেন, 16 হচ্ছে চালকোজেন এবং 15 নিকনোজেন বা নাইট্রোজেন শ্রেণী, 14 নম্বর শ্রেণী হচ্ছে কার্বন শ্রেণী। এবার 13 নম্বর হচ্ছে বোরন শ্রেণী। এবং এই যে 3 থেকে তোমরা দেখতে পাচ্ছ, 3 থেকে স্টার্ট করে 12 পর্যন্ত এদের সন্ধিগত মৌল বলা হয় বা ডি ব্লক এলিমেন্ট। কেমন? এই 1, 2 এবং 13 থেকে 18 পর্যন্ত এই যে শ্রেণীর 1, 2 এবং 13 থেকে 18 পর্যন্ত এই শ্রেণীর মৌলগুলোকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ মৌল বা প্রতিনিধি মৌল। এবং এই প্রতিনিধি মৌলগুলোর মাঝে কি থাকছে? ডি ব্লক। ঠিক আছে। তো আমরা দেখলাম শ্রেণী মানে পর্যায় সারণীর মোটামুটি মৌলগুলো কে কোথায় থাকে একটু পরিচিতি জানলাম। এবার আমরা দেখব যে কে কোন শ্রেণীতে থাকে। 1 নম্বর শ্রেণীতে আমরা জানি ক্ষার ধাতু কে কে থাকে? হাইড্রোজেন থাকে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে। আর নিচে হচ্ছে ফ্রান্সিয়াম। এবার কিভাবে মনে রাখি সেটা আমরা পরে যদি তোমাদের জানতে ইচ্ছা হয় বলবে, আমরা মনে করিয়ে দেব। এখানে আমরা হালিনা, কে, রুবি, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে। তো এই মৌলগুলো আমরা জানলাম। এবার নেক্সট 2 নম্বরে কে থাকে? 2 নম্বরে থাকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম ও রেডিয়াম। ক্লিয়ার? তো এখানে দেখো আমরা দেখতে পেলাম যে একই নিম্নলিখিত যৌগগুলির মধ্যে, সরি, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে একই শ্রেণীর সদস্য কারা? একই শ্রেণীর সদস্য হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। ঠিক আছে। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এবার একটু বলে রাখি এখানে 18 নম্বর শ্রেণীতে কারা কারা আছে। 18 নম্বর শ্রেণীতে হিলিয়াম, তারপর নিয়ন, তারপর আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর 17 নম্বর শ্রেণীতে আছে কে কে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হয়। ঠিক আছে। নাহলে আমরা এই যে শ্রেণী থেকে কোশ্চেন গুলো আমরা আলোচনা করতে পারবো না। ঠিক আছে। বেশ, তাহলে আমরা দেখলাম নিম্নলিখিত জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই সদস্য। দেখলাম ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এরা 2য় নম্বর শ্রেণীতে উপস্থিত এবং এই মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্লিয়ার?
ক্ষার ধাতু হলে কে কে হবে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ক্লিয়ার? তো এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, তার আগে একটু ডিলিট করে দিই সবগুলো। হ্যাঁ, ক্ষমতার একক। ক্ষমতার একক কি হবে? ক্ষমতা আমরা জানি, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তো ক্ষমতা আমরা সমান লিখতে পারি ক্ষমতা সমান কার্য বাই সময়। ক্লিয়ার? তো কার্য বাই সময়। ক্ষমতার একক কি হবে? কার্যের একক আমরা জানি এসআই একক জুল, সময়ের একক সেকেন্ড। তো কি দেখতে পেলাম? জুল পার সেকেন্ড হলে একক হয় ওয়াট। এইরকম কিছু কিছু মনে রাখতে হবে। তাই জুল কিসের একক? কার্য বা শক্তির একক। কার্য এবং শক্তির একক এক এবং অভিন্ন। আচ্ছা, এখানে আর একটি প্রশ্ন আসে। কার্য হলো একটি স্কেলার রাশি। কার্য হলো একটি স্কেলার রাশি যা দুটি ভেক্টর রাশি বল এবং সরণ, এই দুটোই হচ্ছে ভেক্টর রাশি। বল এবং সরণ এই দুটো কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাদের বলা হবে? ভেক্টর রাশি এই দুটোই ভেক্টর রাশি। এই বল এবং সরণ ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত কার্য, কিন্তু এটা একটি স্কেলার রাশির উদাহরণ। প্রশ্ন আসে দুটি ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ কি হবে? সেটা হবে কার্য। কার্যের সিজিএস একক জুল, কার্য এবং শক্তি সিজিএস একক জুল, আর এসআই একক জুল, সিজিএস একক হবে আর্গ। তো আমরা ক্ষমতার একক দেখলাম জুল পার সেকেন্ড বা ওয়াট। ভোল্ট কিসের একক? ভোল্ট আমরা জানি বিভব। জুল তাহলে দেখলাম কার্যের একক। হাফ লাইফ কিসের একক? এটা সাধারণত ব্যবহার করা হয় তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ক্ষমতার একক হয়ে গেল। এইবার আমরা আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক? এটা হবে এ নয়, এটা হবে আলফা কণা। এটা হবে আলফা কণা। এটা তোমরা একটু কারেকশন করে নেবে। আলফা কণা, আলফা বিটা আর গামা এইগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি কোথা থেকে পাওয়া যায়? পরমাণুর নিউক্লিয়াস থেকে পাওয়া যায়। পরমাণু নিউক্লিয়াস। আচ্ছা, আলফা কণা জানো তোমরা যে ধনাত্মক চার্জ যুক্ত He2+। আচ্ছা, বিটা কণা এইভাবে লেখা হয় -1 0 ঋণাত্মক কণা, আর গামা হচ্ছে নিস্তড়িত। তো এখন আমাদের জানতে হবে যে কোনটি মানবদেহের পক্ষে ক্ষতিকারক। এই গামা রশ্মি হচ্ছে মানবদেহের পক্ষে ক্ষতিকারক। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এবার আসি আমরা নেক্সট প্রশ্নে। চলো দেখা যাক, তবে তার আগে একটু ডিলিট করে নিই। আচ্ছা, একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে। একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপ। তাহলে আইসোটোপ কাকে বলা হয় আগে সেটা আমাদের জানতে হবে। আইসোটোপ কাদের বলা হয়? আইসো কথার অর্থ হচ্ছে যে আইসো মানে একই। আইসো কথার অর্থ হচ্ছে একই। আর এই যে প আছে, এটা থেকে মনে রাখবে পয় প্রোটন। ঠিক আছে, আর আরো এখানে একটা টার্ম আছে আইসোটোন। আইসোটোন এবং আইসো আইসোবার। ঠিক আছে, একটা আইসো স্টার আছে, এখন আমরা অত বেশি ইম্পর্টেন্ট নয়, তবে আইসোটোন আইসোবার এই দুটো ইম্পর্টেন্ট। আইসোটোপ মনে রাখবে প্রোটন, আইসোটোন দন্তের ন এইটা মনে রাখবে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা, আর বার এটা মনে রাখবে ভর। ঠিক আছে, তাহলে যদি পরমাণুর ধরো একই মৌল, তার দুটো পরমাণু আছে, তাদের প্রোটন সংখ্যা সমান হবে, তাদের বলা হবে আইসোটোপ। এবং যদি এরকম কোনো দুটো পরমাণু হয়, অবশ্যই আইসোটোন দুটো ভিন্ন বা পৃথক মৌলের পরমাণু। ক্লিয়ার? আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হবে। ক্লিয়ার? এবং আইসোবার যদি দুটো পরমাণুর ভর সংখ্যা সমান হয়। আচ্ছা, এখানে ভর নয়, এটা হচ্ছে ভর সংখ্যা লেখা হয়ে গেছে। তো ভর সংখ্যা যদি সমান হয় তাহলে বলা হবে আইসোবার।
এবার তাহলে বললাম কি যে আইসোটোপ কাকে বলা হবে, যেখানে প্রোটন সংখ্যা সমান হবে। এখানে দেখো অপশন হবে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার, আচ্ছা সরি, পার্থক্য নির্ভর করে, তাহলে প্রোটন সংখ্যা একই হবে, এই অপশনটা হবে না। ইলেকট্রনের যোগ্যতা এর উপর কোনো নির্ভরশীলতা নেই, নিউক্লিয়াসের বাইরে প্রোটন সংখ্যার উপর, এটা তো হবে না। তাহলে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যার পার্থক্যের উপর, তাহলে যেগুলো আইসোটোপ তাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যার পার্থক্য, প্রোটন সংখ্যা একই হয় কিন্তু নিউট্রন সংখ্যার পার্থক্য হয়। কিন্তু আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা একই হয়, ঠিক আছে, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হয়। ক্লিয়ার? এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, তাহলে এখানে অপশন হবে এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আসি, নেক্সট কোয়েশ্চেন কি 7 নম্বর কোয়েশ্চেন, একটি পদার্থের পরমাণু, আচ্ছা 6 হয়ে গেল, তো এটা 7 কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7, তাহলে বিসদৃশ্য সমবায়টি নির্ণয় করতে হবে। বিসদৃশ্য সমবায়, বিসদৃশ্য সমবায় কি হবে, আচ্ছা দেখছি, বেশ, বিসদৃশ্য সমবায়, বিসদৃশ্য সমবায় কি করে বুঝবো, দেখো এখানে কপার সিলভার গোল্ড এইগুলো হচ্ছে কি, একটু লাইনটা মোটা হয়ে গেছে, কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড, দেখো কপার সিলভার গোল্ড বলতে কি কি এগুলোকে বলা হয়, কপার সিলভার গোল্ড এগুলোকে বলা হয় মুদ্রা ধাতু, কেন, এগুলো দিয়ে মুদ্রা তৈরি হয়, এদেরকে বলা হয় মুদ্রা ধাতু, ঠিক আছে। সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম একটু আগেই আমি বলেছিলাম, এদের কি বলা হবে, এদের বলা হবে ক্ষার ধাতু, এরা শ্রেণী একে অবস্থিত। জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি এগুলো সন্ধিগত মৌলের ডি ব্লক, সন্ধিগত বলবো না, এদেরকে আমরা বলবো ডি ব্লক এলিমেন্ট বা ডি ব্লক, এদেরকে আমরা বলবো, এদেরকে আমরা বলবো ডি ব্লক মৌল, ঠিক আছে। একটু আগেই বলেছিলাম হ্যালোজেন, ফ্লুরিন কে থাকে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, ঠিক আছে। হ্যালোজেন আমরা জানি 17 নম্বর শ্রেণীতে কে কে থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কিন্তু এখানে আছে দেখো ফ্লোরিন, সিলিকন, আয়োডিন, তো এই অপশনটা বিসদৃশ্য, এটা ঠিক নয়। ক্লিয়ার? তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো এবার আসি নেক্সট কোয়েশ্চেন, তার আগে একটু এডিট করে নি, হ্যাঁ দেখো কোয়েশ্চেন নাম্বার 8, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কেন, প্যারাফিন বলা হয় কেন, তারা খুবই কম সক্রিয় তাই, ঠিক আছে। হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলা হয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অ্যালকেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, এদের সাধারণ সংকেত CnH2n প্লাস 2, অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলা হয়, অ্যালকেন। ক্লিয়ার? এদেরকে বলা হবে প্যারাফিন, তার কারণ এরা অদাহ্য নয়, এরা দাহ্য, মানে কার্বন যে কোনো হাইড্রোকার্বন কম্পাউন্ড এরা সহজে দাহ্য হয়। হাইড্রোকার্বন মানে যে যৌগগুলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, প্রধান উপাদান আমরা বলতে পারি কার্বন, ঠিক আছে, প্রধান উপাদান মৌল হচ্ছে কার্বন, এরা খুবই কম সক্রিয়, ঠিক আছে, এরা খুবই কম সক্রিয়, তাই তাদের বলা হবে প্যারাফিন, এরা খুবই কম সক্রিয়, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার নেক্সট কোয়েশ্চেন, তার আগে একটু এডিট করে নিই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার আচ্ছা 9, তাহলে 9 কি হবে, কোনটি ভেক্টর রাশি, একটু আগে বলেছিলাম যে ভেক্টর রাশি, ভেক্টর রাশি কাদের বলা হবে, ভেক্টর রাশি বলা হবে সেই সমস্ত রাশিকে, সেই সমস্ত রাশিকে ভেক্টর রাশি বলা হবে যাদের মান এবং অভিমুখ আছে। স্কেলার রাশি কাদের বলা হবে, স্কেলার রাশি হবে, স্কেলার রাশি কাদের বলা হবে, স্কেলার রাশি যাদের শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান আছে, মানে ধরো তোমাকে বলা হলো তুমি চিনি কিনবে, তো চিনি কিনলে আমরা কি বলবো যে অনলি 5 কেজি বা 10 কেজি বা 15 কেজি, কেজি হিসেবে চিনি, বলবে না যে কোন দিকে চিনি। কিন্তু সরণ, সরণ আমরা জানি, সরণ কি, সরণ হলো ধরো একটি ভেক্টর রাশি
মানে সরণ বুঝতে গেলে আমাদের একটু দেখতে হবে যে কোনো দুটি বিন্দুর মধ্যেকার দূরত্ব, যে কোনো দুটো বিন্দুর মধ্যেকার দূরত্বকে বলা হয় কি অতিক্রান্ত দূরত্ব। আর তাদের মধ্যে সবথেকে ছোট যে দূরত্ব তাকে বলা হবে মানে শর্টেস্ট ডিস্টেন্স কে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট। আচ্ছা দেখো একটু তাহলে সরণ কি হবে এখানে ভেক্টর রাশি। আমি আসলে এখানে মানে এই নিয়ে ডিটেলসে আলোচনা করা যাবে না, তাই সহজে সংক্ষেপে বলে দিচ্ছি। তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন, সরি ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন বা ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা মাপার একক কি ডিগ্রি সি, ডিগ্রি এফ অথবা কেলভিন। সময় মাপার একক সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এখানে সরণ একটি ভেক্টর রাশি, কারণ সরণ বলার সময় আমাদের সবসময় উল্লেখ করতে হবে যে কোন দিক অভিমুখ। মনে করো এ থেকে বি, বি থেকে সি। দেখো একটু বলে রাখি, সরণ কেউ এ থেকে বি হয়ে আবার সি তে পৌঁছতে পারে, আবার কেউ এ থেকে সরাসরি সি তে পৌঁছতে পারে। এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে এ থেকে বি, বি থেকে সি, কিন্তু সরণ হবে এ থেকে সি। কেন এ থেকে বি সরণ, এ থেকে সি সরণ হবে? তার কারণ হচ্ছে আমরা জানি সব থেকে ছোট যে অতিক্রান্ত দূরত্ব তাকে বলা হয় সরণ। ঠিক আছে, তাহলে সরণ একটি ভেক্টর রাশি। এরকম আরো অনেক ভেক্টর রাশি আছে, একটু আগেই বলেছিলাম। কি কি? বল একটি ভেক্টর রাশি, ঠিক আছে, ত্বরণ একটি ভেক্টর রাশি। তো এইভাবে আমরা পরপর যখন এই চ্যাপ্টার গুলো নিয়ে ডিসকাস করব তখন এগুলো আরো ডিটেলসে আলোচনা করব। তো তাহলে সরণ হয়ে গেল। এইবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার নেক্সট আসি কোয়েশ্চেন নাম্বার 10, তরঙ্গ দৈর্ঘ্যের একক। তো দেখতে পাচ্ছ বেশ মানে কোয়েশ্চেন এককের উপর বেশ কিছু কোয়েশ্চেন আসছে। তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মানেই সর্বদা তোমাদের সেন্টিমিটার সিজিএস একক অথবা মিটার এসআই একক। ঠিক আছে, দৈর্ঘ্যের একক মানে সেন্টিমিটার অথবা মিটার। পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। ঠিক আছে, মানে নিউটন, পাস্কালের অপর আর একটা রূপ হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সেকেন্ড সময়ের একক জানো, আর একটা সেন্টিমিটার পার সেকেন্ড, মানে এটাকে আমরা বলবো বেগের একক, গতিবেগ, গতিবেগ বা স্পিড বা ভেলোসিটি। ঠিক আছে, ক্লিয়ার? বেগ বা একে আরো বলা হয় দ্রুতি। এখানে দেখো দ্রুতি হলো স্কেলার রাশি, বেগ হলো ভেক্টর রাশি। দ্রুতি কি? সময়, আচ্ছা দ্রুতি হলো দূরত্ব বাই সময়, আর বেগ হলো সরণ বাই সময়। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পেলাম? দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। চলো এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি হবে? তরঙ্গের দৈর্ঘ্যের একক হলো আচ্ছা 11, মিলিয়ে যাবার প্রবণতা বিশিষ্ট মানে ভ্যানিসিং কালার। এটা খুব ইন্টারেস্টিং। এটা তোমরা যদি অনেক সময় যারা সায়েন্স স্টুডেন্ট তারা এই টেস্টটা নিজেরা হাতে করে দেখার সুযোগ পাবে। তো এখানে কি হয় খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ফেনফথ্যালিন হচ্ছে, ফেনফথ্যালিনকে কি বলা হয়? নির্দেশক। নির্দেশক কাকে বলে? যারা নির্দেশক, নির্দেশক কাদের বলা হবে? যারা অম্ল বা অ্যাসিড, অম্ল বা অ্যাসিড এবং ক্ষারের অস্তিত্ব প্রমাণ দেয়। কিভাবে? নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে। ঠিক আছে, ফেনফথ্যালিন কি? এক ধরনের নির্দেশক যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে জানান দেয় যে সেখানে অ্যাসিড আছে নাকি ক্ষার আছে। ক্লিয়ার? তো এখানে আমরা একটি মজার ইন্টারেস্টিং একটা টেস্ট করবো বা এক্সপেরিমেন্ট। কি সেটা? দেখো ভ্যানিসিং কালার, এটা হচ্ছে কিভাবে ভ্যানিসিং কালার হয়? ফেনফথ্যালিন এই যে নির্দেশক বললাম যে ক্ষারের সংস্পর্শে এলে বর্ণ পরিবর্তন করবে। তো ফেনফথ্যালিন কি বর্ণ ধারণ করে? গোলাপি বর্ণ ধারণ করে। গোলাপি, আচ্ছা পিঙ্ক লিখে দিচ্ছি, পিঙ্ক কালার বা গোলাপি বর্ণ ধারণ করে। তো এটা তোমাদের আরো একটা প্রশ্ন মনে রাখতে হবে যে ফেনফথ্যালিন ক্ষারের সংস্পর্শে কি বর্ণ ধারণ করে? পিঙ্ক বা গোলাপি বর্ণ ধারণ করে। ঠিক আছে, এখানে ক্ষার, দেখো কার্বন ডাই অক্সাইড এটা আম্লিক অক্সাইড,
সালফিউরাস অ্যাসিড, এটাও অ্যাসিড, বলে দিয়েছে আম্লিক। অ্যামোনিয়ার কস্টিক সোডা, এটাও ক্ষারীয়, তবে অ্যামোনিয়ার লঘু দ্রবণের সঙ্গেই ফেনফথ্যালিন বর্ণ পিঙ্ক বা পিঙ্ক বা গোলাপি বর্ণ ধারণ করে। অ্যামোনিয়া NH3 জলীয় দ্রবণ H2O কি হবে, কি তৈরি করবে, NH4OH। এই NH4OH এর সঙ্গে ফেনফথ্যালিন কালার শো করে, কি কালার বললাম, পিঙ্ক কালার শো করে। ঠিক আছে, এই কালার যখনই বায়ুর সংস্পর্শে আসে কি হয়, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ধীরে উদ্বায়ী মানে ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাবে। তার ফলে ফেনফথ্যালিনের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর থাকবে না। আর যখনই সেই দ্রবণ থেকে সমস্ত ক্ষার উদ্বায়ী হয়ে যাবে, মানে ক্ষার যখন সব ভ্যানিশ হয়ে যাবে, তখন ধীরে ধীরে সেই গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যেতে থাকবে। তো এটা হচ্ছে ভ্যানিশিং কালার, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অ্যামোনিয়ার লঘু দ্রবণ, অ্যামোনিয়ার লঘু দ্রবণে কি থাকে, NH4OH, আর অ্যামোনিয়ার লঘু দ্রবণ ফেনফথ্যালিনের সংস্পর্শে এলে গোলাপি বর্ণ ধারণ করে। ঠিক আছে, তো এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি, নেক্সট কোয়েশ্চেন 12। নিচের কোনটি গ্রিনহাউস প্রভাব নেই, আমরা জানি CH4 এর গ্রিনহাউস প্রভাব আছে, মিথেনের গ্রিনহাউস প্রভাব আছে, H2O আছে, N2O আছে। এটা হবে এটা হবে কোনটা, এটা হবে SO2 এর গ্রিনহাউস প্রভাব নেই। ঠিক আছে, SO2 এর গ্রিনহাউস প্রভাব নেই। চলো এবার আসি আমরা নেক্সট প্রশ্ন, এখানে আর বলার কিছু নেই। তো তারপর আসি নেক্সট প্রশ্ন কি আছে, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি জানো, বাতাসে CO2 এর অ্যাসিড বৃষ্টির কারণ বাতাসে CO2 এর উপস্থিতিও হতে পারে, CO2 এর উপস্থিতিও হতে পারে, তবে ওজনের উপস্থিতি এটা হবেই না একদম, এটা একদম হবে না। তবে বাকিগুলো CO2 এর উপস্থিতি সামান্য হতে পারে, কিন্তু সব থেকে বেশি যেটা দায়ী সেটা হচ্ছে এটা SO2 SO3। এরা কি করবে, H2O এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, H2SO3, ঠিক আছে, H2SO3। কেমন, তাহলে এটাকে আমরা সালফিউরাস অ্যাসিড বলি, এটা বৃষ্টির জলের সাথে নেমে এলে অ্যাসিড বৃষ্টি বলা হবে। ঠিক আছে, তো এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ, ওয়াটার গ্যাস হচ্ছে তোমাদের এটা জানতে হবে, ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ, ওয়াটার গ্যাস, এটা ওয়াটার গ্যাস। আর একটা হচ্ছে কার্বন, এটাকে বলা হয় প্রোডিউসার গ্যাস, প্রোডিউসার গ্যাস, এটাকে বলা হয় প্রোডিউসার গ্যাস, এটাকে বলা হবে প্রোডিউসার গ্যাস। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে ওয়াটার গ্যাস আর প্রোডিউসার গ্যাস, ক্লিয়ার। এই কোয়েশ্চেন গুলো আমাদের, এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 14। এই 14টা কোয়েশ্চেন ছিল, তাহলে দেখতে পাচ্ছ যে মিসলেনিয়াসের মতো পরীক্ষায় প্রায় 14টা কোয়েশ্চেন, খুব সুন্দর একটা মানে মার্কস গেইন করার একটা খুব সুন্দর জায়গা। ঠিক আছে, তো তোমরা ভালো করে এইভাবে মানে কোয়েশ্চেন প্যাটার্নটা জানতে পারলে এইবার তাহলে নিজেরা নিজেদের মতো প্রিপেয়ার করতে পারবে। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত। আর